উইকলি বললে চলবে না, আজকাল তো উইকলি করছি না, বাই মান্থলি। না সেরকম নয়, যে কন্টেন্টটা ভালো হতে হবে, এটা হচ্ছে বেসিক ব্যাপার। তার জন্যে হয়তো কোনো কোনো উইকে হয়তো দুবার হয়তো চলে আসবো। কারণ আজকে 5th ফেব্রুয়ারি, বাজেটটা 1 তারিখ হয়ে গেল। তো বাজেটটা বিষয় নিয়ে কিছু কিছু জায়গা আজকে ভাবছি আলোচনা করি। আরও ওভার দ্য টাইম আরও আলোচনাগুলো আসবে, তাড়াহুড়ো করার কিছু নেই। বাজেট যদি এক কথায় বলি, কিংবা এক কথায় যা বুঝেছি সেটা, আমরা তো গ্রোথ জিনিসটার দিকে নজর রাখি, গ্রোথটা কোথা থেকে আসবে। তো এবার বাজেটের মেইন বিষয়টা হচ্ছে যে গ্রোথ মোমেন্টাম থ্রু পুশ ইন ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ পরিকাঠামো ব্যবস্থাতে যে পুশটা দেওয়া হয়েছে সেটাই মেইন থিম আমার মতে। এটা 33% বাড়ানো হয়েছে টু 10 লাখ crore, যেটা বেশ বেশ চাঞ্চল্যকর বাড়ানো হয়েছে। ইটস আ রেকর্ড, মানে এই গ্রোথটা যে পুশটা দেওয়া হলো, এটা ইজ গোয়িং টু বি 3.3% অফ জিডিপি, যেটা অ্যাভারেজে 2.4% অফ জিডিপি ছিল। সুতরাং এইখান থেকে একটা অনেক বড় একটা এফেক্ট সুদূর প্রসারী লং টার্মে আসবে। এবং ম্যানুফ্যাকচারিং গ্রোথটা হচ্ছে কি মোমেন্টাম। এটা ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার এক্সপানশন, অবভিয়াসলি ইনডাইরেক্টলি এটা তো একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবেই করবে। আর ইনফ্রাস্ট্রাকচার বলতে খালি তো কয়েকটা ফ্যাক্টরি বানানো এরকম টাইপের ব্যাপার না। ধরা যাক ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার, রোড ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল এস্টেট ইনফ্রাস্ট্রাকচার, হোম বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার। তো এইসব হলে পর যেটা হয় যে এমপ্লয়মেন্টটা জেনারেট হবে। রিয়েল ব্রিক অ্যান্ড মর্টার যাকে বলে, চোখে দেখতে পাওয়া যায় যে পরিকাঠামো, সেটার জন্যে তার আনুষঙ্গিক এগুলো বাড়লে পর, এগুলোয় খরচ হলে পর তার আনুষঙ্গিক অনেক ছোট ছোট ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো ব্যবসা করবে। এটা গভর্নমেন্টের ধারণা, আমারও ধারণা যে এটা হয়। বেসিক্যালি এটা রাস্তা বানাতে গেলে পর লেবার একটা পোর্শন অফ ইনপুট, স্টিল আর একটা কি লোহার একটা ইনপুট, তারপরে ইকুইপমেন্টস যারা এই রোড ইনফ্রাস্ট্রাকচার বানাতে সাহায্য করে তাদের একটা বড় ইনপুট। লোহা বলতে আমি বেসিক্যালি টিএমটি বার্স ইত্যাদি ইত্যাদির কথা বলছি। তো এই যোগ্যটা করতে গিয়ে একটা বেশ বড় রকম সুবিধা হয়ে যায়। সেটা একটা ইনফ্রাস্ট্রাকচার করে দিল। একবার করে দিলে পর ধরা যাক যে রাস্তাটা যেখান দিয়ে যাচ্ছে সেই জায়গার ইনফ্রাস্ট্রাকচার হঠাৎ রাতারাতি পরিবর্তন ঘটবে। তো সেখানেও অ্যাডিশনাল প্রাইভেট ইনভেস্টমেন্ট চলে আসবে। সরকার হয়তো একটা রাস্তা বানিয়ে দিল, বাট সেই রাস্তার উপর দিয়ে যেসব শহর কিংবা যেসব জায়গা দিয়ে যাচ্ছে সেখানে হয়তো দেখা যাবে, হয়তো কেন দেখাই যায় যে প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার অনেক বড় তৈরি হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক এই থ্রাস্টটা খুব প্রয়োজনীয় এবং খুব ভালো। এবং এছাড়াও এমএসএমই, মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ যেগুলো আছে, সেখানে একটা 9,000 কোটি টাকার ইনফিউশন প্ল্যান হয়েছে টু দ্য কর্পাস অফ প্রোভাইডিং এক্সট্রা ক্রেডিট ফ্যাসিলিটিস টু দ্য এমএসএমই উইথ আ রিডিউসড রেট অফ ইন্টারেস্ট অফ 1%। এতে এই ইকোসিস্টেমটা, যেহেতু এমএসএমই খুব বড় এমপ্লয়মেন্ট প্রোভাইডার, এমপ্লয়মেন্ট জেনারেটর,
সেখানে এইটা একটা যথেষ্ট বড় বুস্ট বলে আমি মনে করি। তো সেটা 9,000 কোটি টাকা না হয়ে 1,00,000 কোটি টাকা হবে কি হবে না সেটা নিয়ে তো কথা না, কথা হচ্ছে যে এখানে একটা থ্রাস্ট দেওয়া হয়েছে। এখন এটা ওভারঅল জিডিপি গ্রোথকে সাহায্য করবে, সেটাও একটা ডেফিনেটলি ইন্টেনশন এবং চিন্তাভাবনা। সব মিলিয়ে এই একটার ওপর যদি আমরা ভাবি বাজেটটা কি হলো, তাহলে এই সিঙ্গেল পয়েন্টের ওপর আমরা বলতে পারি যে এই জোটটা খুব প্রয়োজনীয় পদক্ষেপ এই বাজেটে হয়েছে। ওই ছোটোখাটো এইটা কমেছে ওটা বেড়েছে ওগুলো দিকে মাথা লাগিয়ে তো লাভ নেই। কমেছে তো কয়েকদিন পরে সে তার দাম বাড়বে, যে বেড়েছে বেচতে পারছে না বলে কয়েকদিন পরে ডিসকাউন্ট দেবে। ওগুলো নিত্য দিনের একটা দৈনন্দিন জীবনের একটা যাত্রা, ওটা নিয়ে খুব একটা পলিসিগত চিন্তাভাবনা করে লাভ নেই। এছাড়াও যেটা আরেকটা চাঞ্চল্যকর হয়েছে যে আমাদের একটা ট্যাক্স রেজিম ছিল যেখানে 5,00,000 টাকা অবধি ট্যাক্স একটা রিবেট ছিল, মানে 5,00,000 টাকা অবধি ট্যাক্স দিতে হবে না। তো সেটাকে এখন 7 লাখ করেছে। তাতে খুব আনন্দের ব্যাপার। কিন্তু আমরা যদি দেখি যে যাদের আগের ট্যাক্সের স্ল্যাব মানে ওল্ড রেজিম যেটা ছিল তাতে যদি 7,00,000 টাকার ইনকাম হতো, তাতে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 পাওয়া যায়, সেটা এখনও পাওয়া যায়। তাদের 6.5 লাখ টাকা নেট হলো আফটার স্ট্যান্ডার্ড ডিডাকশন। আর এই নতুন রেজিমে সেই একই ব্যাপার যে 7 লাখ টাকাটা স্ট্যান্ডার্ড ডিডাকশানের 6.5 লাখ হলো। কোনো স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দেওয়ার পরে অন্যান্য যে ক্লেমেবল ডিডাকশন নতুন রেজিমে পাওয়া যাবে না। তো যেহেতু 7 লাখের তলায়, সুতরাং ট্যাক্সটা 0 লাগছে। আর আগের রেজিমে আমরা যদি স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরে যেসব অ্যালাউয়েবল ডিডাকশন আছি তাতেও দেখা যাচ্ছে ওটা 5 লাখ টাকার মতন ইনকাম, তাতে কোনো ট্যাক্স লাগছে না। তো 7 লাখ টাকা অবধি যে লোকরা রোজগার করে তাদের খুব একটা কিছু প্রবলেম নেই, ওল্ড রেজিম হোক আর নিউ রেজিম হোক। আবার যদি এই ইনকামটা আমি ধরি বছরে 10 লাখ টাকা, তাহলে নতুন রেজিমে আমি কি হবে, আমার 50,000 টাকার আমি স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবো, অন্যান্য আমি কিছু ক্লেম পাচ্ছি না। 9.5 লাখ টাকার নেট ইনকাম, তাতে ইনকাম ট্যাক্স পড়বে 54,600। আবার যদি ওল্ড রেজিমে থাকি আমি 10 লাখ টাকা, 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, অ্যালাউয়েবল ক্লেমেবল অন্যান্য ডিডাকশন যদি 2.5 লাখ টাকা অবধি আমি নিই, তাহলে আমার 7 লাখ টাকার নেট ট্যাক্সেবল ইনকাম হবে। সেখানেও কিন্তু ট্যাক্সটা 54,600। ইস্যুটা সেটা নয়। ইস্যুটা হচ্ছে এই যে নতুন রেজিমে যদি যায় লোকজন যায়, সরকারের কিন্তু 35,000 কোটি টাকা স্যাক্রিফাইস হবে। 35,000 কোটি, 35,000 crores। তা এটা সরকার স্যাক্রিফাইস করলো, কে পেলো? যারা ট্যাক্স পেয়ার, ভালো, তাদের হাতে টাকা এলো। তারা সেই 35,000 কোটি টাকা দিয়ে কী করবে? সম্ভবত বিভিন্ন আকাঙ্ক্ষিত জিনিস কিনবে টিনবে, কারণ একটা ট্যাক্স বেঁচে গেছে, এটা বেঁচে যাওয়ার কথা ছিল না। তো সেই টাকাটা গুডস কিনতে যাবে, মানে পণ্য কিনতে যাবে, বিভিন্ন শখের ব্যাপার, সে মোবাইল হোক, ক্যামেরা হোক, টেলিভিশন হোক, রেফ্রিজারেটর হোক। তো সেখান থেকে আবার একটা ভালো ম্যানুফ্যাকচারিং ইম্পেটাস আসবে, অর্থাৎ ম্যানুফ্যাকচারাররা আরও মাল বানাবার জন্যে চেষ্টা করবে, যাতে এই নতুন যে ট্যাক্স সেভিং যেটা হলো সেটা গিয়ে ক্রয় ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্যে সেটা গিয়ে এই সব জিনিস কিনবে, যেটা পরোক্ষভাবে জিএসটি কালেকশন বাড়বে টু দ্যাট এক্সটেন্ট যতটা কেনা হবে। এতে ম্যানুফ্যাকচারিং জিডিপিটা বাড়ছে, কেন অত 1,000 কোটি টাকার তো ম্যানুফ্যাকচারিং করার ব্যাপার থেকেই যাচ্ছে। তো ইনডাইরেক্টলি এটা খুব সুন্দর একটা পদক্ষেপ, যেটা একটু সুদূর প্রসারী, কিংবা এই বছরের মধ্যে আমরা তার এফেক্ট পাবো।
এবং যদি তারা পণ্য না কেনে বা যারা ট্যাক্স সেভ করছে, আমার দৃঢ় ধারণা সেটা চলে যাবে সেভিংসের ওপর কিংবা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টসের ওপর, সেটা মিউচুয়াল ফান্ড হোক, স্টক মার্কেট স্টকস হোক, কিংবা অন্যান্য যে বিভিন্ন স্কিম আছে সেখানে হয়তো করে কী হবে, টাকাটা সেভ টাকাটা সিস্টেমে, ইকোসিস্টেমে ঢুকে যাবে এবং তাতে ওভারঅল রোটেশনাল অফ মানিটা আরও স্ট্রং হবে। সুতরাং সেইখান থেকেও বোঝা যেতে পারে যে একটা বড় রকম টাকা হয়তো ইনভেস্টমেন্ট খাতে চলে যাবে। সুতরাং এই দুটো নজর কাড়ার মতো বাজেটে প্রভিশন দেখলাম। ডিটেলড ফাইন প্রিন্টে অনেক কিছু আছে, সেগুলো অল্প অল্প আস্তে আস্তে আলোচনা ডেফিনেটলি করব। বাট এই মুহূর্তে গ্রোথ মোমেন্টাম থ্রু ট্যাক্স ইনসেন্টিভ বলবো আমি, কিংবা ট্যাক্স কাট বলবো আমি, যেটা 35,000 কোটি টাকার যেটা গভর্নমেন্ট স্যাক্রিফাইস করলো, সেটা লোকের হাতে এসে সেটা দিয়ে বিভিন্ন জিনিস যেটা বোঝালাম, সেটা ইনভেস্টমেন্ট কিংবা সেটা কনজামশন, এই দুটো এরিয়াতে ঢুকে গেলে পর ওভারঅল গ্রোথে আরও বড় ইম্পেটাস আসবে। ইনফ্রাস্ট্রাকচার বুস্ট নিয়ে তো কথা হলো, সেই ইনফ্রাস্ট্রাকচার বুস্টের কন্টিনিউশনে রেলওয়ে একটা 2.4 লাখ ক্রোর ক্যাপেক্স বাজেটে অ্যালোকেশন পেয়েছে। এটা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডেশনের জন্যে, অর্থাৎ নতুন রেল লাইন, ডাবলিং দ্য এক্সিস্টিং ওয়ান্স, পারচেজিং রোলিং স্টক। এটা প্রায় 30% হায়ার লেভেলে আছে। রোলিং স্টকস কে একদম ডাবল লেভেলে নিয়ে গিয়ে 37,581 crore করা হয়েছে। তবে রেলওয়ের খরচটাও বেশ বড়, এবং এবার দেখা যাচ্ছে যে 1,55,000 1.55 lakh crore এই যে খরচটা, তার মধ্যে 70,616 কোটি খালি পেনশন ফান্ডের বাবদ খরচ করতে হবে। এখন এটা তো করতেই হবে, কেন এতজন এমপ্লয়ি কাজ করেছে, তাদের পেনশনের তো একটা ব্যাপার আছে। বাট এগুলো আবার একটু অন্য দিক দিয়ে ভাবতে হবে, যে ধরা যাক রেল লাইন ডাবল লাইন হবে, সিঙ্গেল লাইনগুলো কি নতুন লাইন হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বুঝতে পারছেন, রেলওয়ে লাইন পাতা মানে কত কত ইনডাইরেক্টলি ডেইলি লেবার এমপ্লয়মেন্ট আর অন্যান্য মেটেরিয়ালের একটা ব্যাপার, যেমন লোহা একটা খুব বড় ব্যাপার। এবং আজকাল রেলওয়ে লাইন বন্দে ভারত টাইপের সুপার স্পিড এক্সপ্রেস প্রোভাইড করার জন্য অনেক অন্য টাইপের টেকনোলজি ইউজ করে অনেক ব্যাপার হয়। তো এটার একটা আবার ওই ইনফ্রাস্ট্রাকচার খাতে একটা সুদূর প্রসারী ব্যাপার হয়েছে, যখন কানেক্টিভিটিটা লাস্ট মাইল অবধি নিয়ে যেতে পারলে পর, আমাদের দেশের মতন রেল ব্যবস্থা খুব কম দেশেই পৃথিবীতে আছে, এবং সেটা যত ইমপ্রুভ করানো যায়, যতটা বেটার করানো যায়, তত সাধারণ মানুষের এক তো উপকার, দ্বিতীয় হচ্ছে বাণিজ্যিক ব্যাপারটা অনেক বেটার হয়ে যায়। আজকে শুনেছি বন্দে ভারত কলকাতা থেকে শিলিগুড়ি 8 ঘন্টার মধ্যে নাকি পৌঁছে যায়। তো 8 ঘন্টা হোক, 8.5 ঘন্টা হোক, যাই ঘন্টাই হোক, মানে এটা তো একটা যথেষ্ট সাংঘাতিক, মানে নর্থ ইস্টের গেটওয়ে হচ্ছে শিলিগুড়ি। তো সেখানে যদি আমাদের বন্দে ভারত এরকম স্পিডে যেতে পারে, তাহলে আর যাই হোক, কলকাতা ভার্সেস শিলিগুড়ি ভার্সেস নর্থ ইস্ট, এই ব্যবসার যে চেনটা, এটা অনেক ইমপ্রুভ করবে এবং ট্যুরিজমটা ইমপ্রুভ করবে। ট্যুরিজমের ওপর ইমপ্রুভ করলে পর একটা ট্যুরিজম মানে একটা ট্যুরিস্ট প্লেস মানে খালি ট্যুরিজম নয়, একটা পাহাড় নয়, তার মানেই একটা ছোটোখাটো হোটেল, বড় হোটেল, মাঝারি হোটেল। সুতরাং একটা ট্যুরিস্ট প্লেস মানে হচ্ছে গিয়ে গাড়ির ব্যবস্থা, যাতায়াতের জন্যে ট্রান্সপোর্ট,
খাদ্য কনজামশন, এবং ট্যুরিস্টরা গেলে পর জিনিসপত্র কেনবার প্রবণতা, সুতরাং লোকাল হ্যান্ডিক্রাফটস প্রমোশন। এছাড়াও যেটা হয় যে একটা বাইরে ঘুরতে গেলে পর আনুষঙ্গিক খরচে অনেক অনেক লোকের হাতে টাকা পৌঁছে যায়। তো সেরকমই যদি রেল লাইনটাকে ঠিক হয়, আরও নতুন নতুন জায়গায় যদি ট্রেন লাইনটা পৌঁছে যায়, ট্রেনটা যদি চলে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এর একটা আবার কি বলবো ইনফ্রাস্ট্রাকচার ইনডাইরেক্টলি একটা বেনিফিট আমরা পেতে চলেছি, এবং আউটলেটটা যথেষ্ট 2.4 লাখ ক্রোর অফ রুপিস, উইচ ইজ গ্রেট। এটা 1 বছরের মধ্যে ব্যাপার। সুতরাং যদি তাড়াতাড়ি খরচটা করতে পারে, তাড়াতাড়ি যদি এগুলো তৈরি হতে পারে, তা ইকোনমিক অ্যাক্টিভিটিটা সাংঘাতিক হবে। আমি এই কথায় ট্যুরিজম বলছিলাম, একটু পরে আসছি যে বাজেটের ট্যুরিজম নিয়ে কি কথা হলো। ট্যুরিজম নিয়ে যেটা বলছিলাম যে ট্যুরিজমে যথেষ্ট থ্রাস্ট আছে বাজেটে, এবং 2400 কোটি টাকার বাজেটে প্রভিশন হয়েছে, যেটা 18.42% হায়ার স্বদেশ দর্শন স্কিম। মানে বেসিক্যালি নিজের দেশে দর্শন করার যে সুযোগ সুবিধাগুলো তৈরি করে দেওয়া দরকার, যেমন মানে এগুলো সব ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার, আবার সেই ঘুরে ফিরে ইনফ্রাস্ট্রাকচারই আসছে। যেমন টিপিক্যালি ভিলেজ প্রোগ্রাম, এবং ভিলেজ প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গায় তার লোকাল যে মাহাত্ম্যটা, সেই প্রোগ্রামটাকে তুলে ধরা ট্যুরিস্টদের কাছে, এটা একটা খুব বড় ব্যাপার। কেন সেই প্রোগ্রামের মাধ্যমে লোকাল আর্টিফ্যাক্টস, লোকাল কলা, মানে লোকাল যে শিল্প, সেটাকে তুলে ধরা খুব বড় একটা জায়গা আছে। যেমন ধরুন আমরা টিপিক্যালি যদি শান্তিনিকেতনে যাই, তাহলে ঘুরে ফিরে হয়তো একটা বাটিক প্রিন্ট কিছু না কিছু কিনে বসি, তার কারণ হচ্ছে ওটা লোকাল ব্যাপার। সেটাকে আরও যদি শোকেস করানো যায়, আরও বেশি করে করানো যায়, ভারতবর্ষের আনাচে কানাচে কত রকম লোকাল শিল্প আছে যেটা কখনো ইন্ডিয়া স্তরে, গ্লোবাল স্তরে স্থানই পায়নি। ধরা যাক ছৌ ডান্স, আমরা পশ্চিমবঙ্গে আছি বলে ছৌ ডান্স একটু জানি, বাট অল ইন্ডিয়া বেসিসে হয়তো সেই রকম বেসিক্যালি মাস্ক ইউজ করে ডান্স, এবং তাতে কাল্পনিক ক্যারেক্টার্সগুলো আছে। তো সেগুলোকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি, কিংবা নর্থ ইস্টে সাংঘাতিক সব কালচারাল ব্যাপার আছে যেগুলো প্রয়োজন টু শোকেস ইন ফ্রন্ট অফ পিপল, তবেই না ট্যুরিজম ডেভেলপ করবে। একদিক দিয়ে রেল দিয়ে ট্যুরিজমটাকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, এখানে ডাইরেক্ট অ্যালোকেশন দিয়ে ট্যুরিজমটাকে নতুনভাবে রিশেপ করানো হবে। এতে কি লোকাল এমপ্লয়মেন্ট খুব বেড়ে যায়, লোকাল। আর এইসব জায়গায় ট্যুরিস্ট হলে আগে যেটা বলেছিলাম যে লোকাল এমপ্লয়মেন্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট অনেক রকম বেড়ে যায়। যেমন ফুড একটা ইনডাইরেক্টলি লোকাল ফুডের একটা রিকোয়ারমেন্ট হয়ে যায়। এটা পৃথিবীতে বিভিন্ন জায়গা আছে যেরকম লোকাল ফুড ট্যুরিজম ইত্যাদি। যেমন ইটালিতে রোমে গেলে পর একটা চিজ ট্যুরিজম হয়, মানে বিভিন্ন চিজ ম্যানুফ্যাকচারার, চিজের খাবারের দোকানে নিয়ে যাওয়া হয় ফর টেস্টিং চিজ, এবং সেই চিজের ওপর ভিডিওর গল্প, গাইডেড ন্যারেশন, তাতে প্রচুর লোক সারা পৃথিবীতে রোমে গেলে পর একটা চিজ অ্যান্ড ওয়াইন ট্যুরিজম করে নেয়। আমাদের ঠিক সেই অর্থে এখনও সেটা খুব বড় করে কিছু হয়নি, মানে গ্রুপ ট্যুরিজমটা আমি খুব কম দেখেছি। একটা লোকাল গাইড একটা জঙ্গলে নিয়ে গেল সাফারিতে, সেসব ঠিক আছে। আর বাট ছোটোখাটো জায়গায়, যেমন কলকাতা শহরে ঘোস্ট হাউসেস ট্যুরিজম একটা আছে, শুনেছি মানে কি জানি। তো সেখানে রাত্রিবেলা হাঁটিয়ে বিভিন্ন পুরনো বাড়ি, যেখানে একটা ভৌতিক ব্যাপার আছে, সেটা হয়, এবং লোকজন যায়, বেশ দলে যায়। কিন্তু আরও ধরো কলকাতার স্ট্রিট ফুড এখন
সেটা তো গ্লোবাল একটা রেকগনাইজেশন পেয়ে গেছে। তো স্ট্রিট ফুড ট্যুরিজমটা খুব 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 আনঅর্গানাইজভাবে আছে, মানে ঠিক অর্গানাইজভাবে স্ট্রিট ফুড ট্যুরিজমটা তৈরি হয়নি, বাট ইট হ্যাজ এ হিউজ পোটেনশিয়াল। মানে আমি একটা শহরে কিংবা একটা জায়গায় যাবো কেন, একটা কিছু নতুনত্বের সাথে তো যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি একটা পাহাড়ে গেলাম, গিয়ে পাহাড়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম, এনজয় করলাম, কবিতা লিখলাম, সেটা একটা দিক আছে ডেফিনেটলি, ও নিয়ে কত আলোচনা করার নেই। বাট সেই পাহাড়েও তো কত রকম জায়গা আছে, মানে আমরা তো থ্যাঙ্কস টু গুগল যে আমরা এখন অনেক কিছু জানতে পারি, বাট অনেক অজানা না জানা জায়গা আছে যেখানে সাংঘাতিক ট্যুরিজম হতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। রাজস্থান যথেষ্ট এগিয়ে আছে, হিমাচল প্রদেশ যথেষ্ট এগিয়ে আছে, কিছু ক্ষেত্রে মধ্যপ্রদেশ এগিয়ে আছে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আবার এগিয়ে নেই। তো এটা একটা খুব বড় বড় সুযোগ এবং খুব বড় এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। এবং আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকারের এই থ্রাস্টটা যথেষ্ট সুদূর প্রসারী, এবং একবার যদি ন্যাশনাল বাজেটে চলে আসে তাহলে তার ওপর প্রত্যেকবারই বাজেটে অ্যালোকেশনসগুলো বাড়বে এবং তাদের ট্যুরিজম, ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক ট্যুরিজম স্পট। মানে ওপরে হিমালয়, নিচে সমুদ্র, বাঁদিকে মরুভূমি, ডান দিকে জঙ্গল, মাঝখানে জঙ্গল, পাহাড়, অনেক রকম ব্যাপার আছে। একটা চেরাপুঞ্জি বলে ব্যাপার আছে, সে সাংঘাতিক ব্যাপার, আমি যাইনি কখনো, বা শুনেছি যারা গেছেন। তো অঝোরে বৃষ্টির ধারা, এই দৃশ্য দেখারও তো একটা দারুণ আছে। তো সেগুলো ঠিক সেইভাবে ট্যুরিজমটা গ্রো করেনি। নর্থ ইস্টের জন্যে 229 crore অ্যালোকেশন হয়েছে অন ট্যুরিজম। এগুলো বাজেটের প্রথম পড়ে যেগুলো যেগুলো মনে হয়েছে যে আগামী দিনে গ্রোথ ফ্যাক্টরটাকে স্ট্রং করবে, এবং গ্রোথ ফ্যাক্টর স্ট্রং করলে পরে ইকোনমি গ্রো হলে পর আমরা জানি যে কোম্পানিগুলোর ব্যবসা গ্রো করবে, এবং আমরা এটাও জানি যে কোম্পানিগুলোর ব্যবসা গ্রো করলে পর তার মুনাফাও গ্রো করবে, আর মুনাফা গ্রো করলে পর তাদের শেয়ারের দাম বাড়বে। এগুলো খুব ন্যাচারাল ব্যাপার। এবং আমরা আপাতত যে ইনফ্রাস্ট্রাকচার ফোকাসগুলো করেছি এই ব্যাপারে আরও ছোট ছোট ইউটিউব প্রোগ্রাম তাড়াতাড়ি সেরে ফেলবো। ঠিক রোববারের জন্য অপেক্ষা করতে হবে এরকম নয়, একটু বইমেলা নিয়ে ব্যস্ত আছি। আপনারা বইমেলার ব্যাপারটা দেখলেন, বইমেলাটা শেষ হলে পর ব্যাপারটা বোধহয় আরও বেশি হবে, কিন্তু ম্যাডাম পড়াশোনাটা অনেক বেশি বেটার হবে। আশা করি একটা সিনপসিস দিতে পারলাম যে এই বাজেট পড়ে, এই বাজেট দেখে কোথায় আপনি ফোকাস করবেন। এছাড়াও ফোকাস করার অনেক অনেক বিষয় আছে, জায়গা আছে, সেটা ক্রমশ প্রকাশ্য।